দর্শক, আজকে সারাদিনই বিভিন্ন মিডিয়ার রাজনৈতিক ব্যক্তিত্বদের এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সবার চোখ ছিল লন্ডনে তারেক রহমান এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের দিকে। এটাকে বৈঠক বলেন, আলোচনা বলেন, সাক্ষাৎ বলেন, যেভাবে যে বলেন না কেন, সবার কিন্তু নজর ছিল সেই দিকে। আমিও সারাদিনে বোঝার চেষ্টা করছিলাম যে কি হচ্ছে, কি ঘটতে যাচ্ছে, সকল পক্ষের কি অবস্থান হয় এই মিটিং শেষে। সেইটা নিয়ে বাস্তবতা যেটা বুঝলাম, যে আসলে পরিস্থিতি শুরুর দিকে যদিও মনে হয়েছিল যে ধোঁয়াশাটা কাটবে, জটিলতা কাটবে, রাজনৈতিক সংকটের একটা উত্তরণ হবে। আমার মনে হয় না যে রাজনৈতিক সংকটের উত্তরণ এই মিটিং থেকে হলো। আচ্ছা, এই মিটিংয়ে যে আলোচনা হয়েছে সেটা তো দুজনের একান্তভাবে হয়েছে অনেকটা অংশ, এবং সবার সাথে হয়েছে কিছুটা অংশ, এবং সবার সাথে কিছুটা অংশ হওয়ার পরে একটা যৌথ বিবৃতি এসেছে। বিবৃতিটাই আমরা পড়ি। ভিতরে ওয়ান টু ওয়ান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান কি আলোচনা করেছেন সেটি আমরা জানি না, অতএব সেটা নিয়ে মন্তব্য না করা ভালো। আমরা এই প্রেস ব্রিফিংটা একটু দেখি যে কি লেখা আছে। আচ্ছা, এখানে লেখা আছে এবং এটি চিফ অ্যাডভাইজার জিওবির ভেরিফাইড ফেসবুকে দেওয়া আছে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারবেন। সেখান থেকে আমি হুবহু পড়ছি। যৌথ বিবৃতি। লন্ডন ১৩ জুন ২০২৫। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম লাইনটাতেই আমার কেমন যেন একটি গোলমেলে ঠেকছে। বিএনপির লোকজন এইটা নিয়ে কোনো কথা এখন পর্যন্ত বলেছেন বলে মনে হয় না। প্রথম কথা হচ্ছে যে জনাব তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মিটিং করেছেন নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সাথে মিটিং করেছেন, সেইটি হচ্ছে একটি বড় প্রশ্ন। আমরা এ পর্যন্ত নানান কথা শুনে এসেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন লন্ডনে গেছেন। ফাইনালি কিন্তু মানুষ বুঝে গেছে ওনার লন্ডনে যাওয়ার প্রধান কারণটি ছিল তারেক রহমানের সাথে সাক্ষাৎ করা, তারেক রহমানের সাথে আগামী নির্বাচন এবং রাজনৈতিক বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা। তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূসই সাক্ষাৎ করেছেন তারেক রহমানের সাথে। তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন নাই, কারণ বিগত কয়েকদিন ধরে শুনছিলাম যে তারেক রহমান সাক্ষাৎ করবেন কি না করবেন সেটা অনিশ্চিত। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের আদার্স কোনো এজেন্ডা নেই। যে হারমোনি পুরস্কার নিতে গেছেন সেটাও একটা বোগাস, সেখানে তার নাম নেই। আর যে লোক জীবনে একবার নোবেল পেয়েছেন তার এই ধরনের ছোটখাটো কোনো পুরস্কার নেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি রাষ্ট্রীয় খরচে কেন ব্যক্তিগত সফর করেন, এবং সফর যেহেতু তিনি খুব ভালোবাসেন প্রতি মাসে ইনি এটি করে থাকেন। আবার একটি কথা হচ্ছে, উনি বেশ কিছুদিন যাবৎ বিএনপিকে একটি দল ছাড়া সবাই নির্বাচন চায়, বিএনপি একটি দল ছাড়া সবাই নির্বাচন চায়, এই ধরনের কথা বলছিলেন। শুধু দেশে না, উনি কিন্তু জাপানে গিয়েও এই একই কথা বলেছেন। কয়েকদিনের মাথায় হঠাৎ করে উনার মোড় ঘুরে গেল। তাহলে রাজনৈতিক পরিস্থিতি উনি বোধহয় আঁচ করতে পেরেছিলেন, এবং আঁচ করতে পেরেই উনি ৭ সমুদ্র ১৩ নদী এবং যে অ্যাডভোকেট ফজলুর রহমানের ভাষায় ১২ ঘন্টা বিমান চালিয়ে তিনি লন্ডনে গেছেন তারেক রহমানের কাছে শেষ পর্যন্ত কোনো একটা দফা রফা করতে। উনি ধরে নিয়েছেন যে যেখানে যাই হোক, এখন কিছুদিন ঠিকভাবে ক্ষমতায় থাকতে হলে তারেক রহমান এবং বিএনপি ছাড়া তার কোনো বিকল্প নেই। কিন্তু বিএনপির লোকজন এই প্রেসের ভাষাটা কেন বুঝলো না সেটা বুঝতে পারলাম না। তারপরে যদি একটু পড়ি, প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে ২০২৬ সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন করা যেতে পারে। সেই ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। তাহলে দেশে যে বড় আকারে আলোচনা হচ্ছে যে নির্বাচন এগিয়ে আসলো, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, উনি কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা বলেছেন? উনি বলেছেন করা যেতে পারে। করা যেতে পারে এবং করব, দুটো কথার মধ্যে বহুত পার্থক্য আছে। সেটি কি একবার ধরলেন? এবং তিনি বলছেন যে পর্যাপ্ত সংস্কার এবং বিচারের অগ্রগতি যদি হয় তাহলে ফেব্রুয়ারির মানে ডিসেম্বরে, সরি ২০২৬-এর রমজানের আগে নির্বাচন হতে পারে। তো সংস্কারের কাজটিও তার হাতে, বিচারের কাজটিও সরকার এবং বিচার বিভাগের হাতে। এখানে তো বিএনপির কিছু করার নেই।
এমন না যে বিএনপি এগিয়ে দিবে এই জায়গাটিতে। বিএনপি তো এখানে এগিয়ে দেওয়ার কিছু নাই, বিষয়টি হচ্ছে সরকারের হাতে। অগ্রগতি হবে কি না হবে তার দায় দায়িত্ব, দায়ভার, কৃতিত্ব বা ব্যর্থতা যাই বলেন সেটি সরকারের। তো সেইটির সাথে বিএনপিকে কেন রিলেট করা হচ্ছে, তার মানে ডাল মে কুচ কালা হয়। এক, দ্বিতীয়ত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে একটা বড় পাওয়ার ব্যাংক আছে। ওনারা যা বলবেন হয়তো তাই হবে। আমি শব্দটা ব্যবহার করছি হয়তো। উনারা যা বলবেন হয়তো তাই হবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস বলে থাকেন যে আমার নিয়োগকর্তা হলো ছাত্ররা। ছাত্ররা আমাকে এখানে বসিয়েছে। উনাকে যেহেতু বসিয়েছেন ছাত্ররা, অতএব উনার অ্যাক্ট যা হবে, ছাত্ররা যা বলবে তাই। ইতোমধ্যে এনসিপি কথা বলেছে এবং এনসিপি এই বিষয়ে কোনো পজিটিভ ফিডব্যাক দেয় নাই। এনসিপি বলছে যে পর্যাপ্ত সংস্কার, বিচার এবং শহীদ পরিবারের মতামতের ভিত্তিতে যদি জুনের মধ্যে নির্বাচন হয় তাতে কোনো আপত্তি নেই। তাদের কথাগুলো কিন্তু সব এক জায়গায় আছে এবং তারা বলেছে যে একটি দল বা একটি ব্যক্তির সাথে আলোচনা করে দেশের সার্বিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে কেউ পারেন না। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটি মোটামুটি বলে এসছেন তারেক রহমানের সাথে, সেটি নাকচ করে দিয়েছে এনসিপি। এক, আরেকটি হচ্ছে যে ডিসেম্বরের নির্বাচন না, চলে গেল সেটা ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারিতে কি আদৌ নির্বাচন হবে? একটি পত্রিকা এর মধ্যে বলেই ফেলেছে যে ফেব্রুয়ারির ১২ তারিখে নির্বাচন হবে। এই ধরনের গুঞ্জন কিন্তু আমরা বেশ কিছুদিন যাবৎ শুনছিলাম। মানে চায়ের দোকানে যে গুঞ্জন শোনা যায় সেই রকম, যে এটা এগিয়ে আসবে, এগিয়ে এসে ইন বিটুইন মানে হয় জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির সেকেন্ড উইকে নির্বাচনের একটা ডেট সরকার ঘোষণা করবে এবং সেই অনুযায়ী দেখা গেল যেখানে আসছে। কিন্তু আদৌ কি সরকার নির্বাচন দিতে পারবে? সেটি তো মনে হয় না। কারণ এনসিপি কোনোভাবেই চাইবে না নির্বাচন দিতে এবং এই প্রক্রিয়াটি যদি কথার কথা ধরেই নিলাম ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট আপাতত একটা করার কথা বলা হচ্ছে, তাহলে ৮ মাস সময়। এই ৮ মাসের মধ্যে দেশের রাজনৈতিক আরো কোনো একটা ডামাডোল তৈরি হবে এবং এই ডামাডোল তৈরি হয়ে নির্বাচনটা পিছিয়ে যাবে। সুতরাং বিএনপি যদি এখন স্বস্তির ঢেকুর তুলে যে ডিসেম্বর না, এপ্রিলও না, মাঝামাঝি একটা সময় হয়েছে, উভয় পক্ষের জন্য ভালো হয়েছে, আমরা কিছুদিন এখন নাকে তেল দিয়ে ঘুমাই, ওই যে সেই বিজ্ঞাপনের মতো, যে সরিষার তেল নাকে দিয়ে ঘুমানোর মতো। নির্বাচন সামনে আসছে, কয়েক মাস পরে আমরা নির্বাচনের জন্য মাঠে নেমে যাব। বিএনপি কিন্তু ভুল করবেন। বিএনপি সজাগ থাকেন, মাঠে থাকেন। সহজে নির্বাচন হচ্ছে না। এই কথাটি হতো যদি বলা হতো যে আমরা ফেব্রুয়ারির কোনো একটা সময়ে নির্বাচনটা করব। না, পিছনে অনেকগুলো শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এইটা হলে ওইটা করা যেতে পারে। যেটি সরকারের হাতে সেইটি বলছে হলে। আমার হাতে যেটি সেটি যদি আমি বলি যে এটি যদি হয়, তাহলে তার মানে কি আমি করব বা করব না সেই সদিচ্ছাটুকুন আমি ওখানে ব্যক্ত করছি না। সরকারের যদি সেই সদিচ্ছা থাকতো যে হ্যাঁ আমরা এই সময়ের মধ্যে এইটুকুন কাজ করে নির্বাচন ফেব্রুয়ারিতে দেব, তাহলে হতো। কিন্তু উনি এই ব্যাপারে স্পষ্ট কথা বলছেন না। সুতরাং বিএনপির স্বস্তির ঢেকুর তোলার কোনো অবকাশ নেই। বিএনপিকে মাঠেই থাকতে হবে। বিএনপিকে একদিকে যেমন দল গোছাতে হবে, তেমনিভাবে সরকারের উপরে প্রেশারটাও ক্রিয়েট করে রাখতে হবে যেন নির্বাচনটা যত দ্রুততম সময়ে সংগঠিত করা যায় সেইটা তাদের একান্তভাবে করে যেতে হবে। আদারওয়াইজ এই নির্বাচন লেন্দি হইতে 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 অনেক দূরে যাবে এবং শেষ পর্যন্ত দেখা যাবে যে রাজনৈতিক অস্থিরতা দেশে বাড়তেই থাকবে ক্রমাগত। রাজনৈতিক অস্থিরতা কমার কোনো বিষয় আমরা এখানে দেখছি না। এনসিপির সাথে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে, এনসিপির সাথে জামাতের যে দূরত্ব তৈরি হয়েছে সেটা কৌশলগত কিনা জানি না, কিন্তু বোঝা যাচ্ছে যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। এনসিপির সাথে জুলাই অভ্যুত্থানকারীদের দূরত্ব তৈরি হয়েছে, কারণ জুলাই অভ্যুত্থান এবং এনসিপি দুটো আলাদা স্টেক। জুলাই অভ্যুত্থানে সবাই কিন্তু এনসিপির সাথে নেই এবং যে কারণে এনসিপি এখন কোথাও কোনো সমাবেশে ডাক দিলে কাউকে পাচ্ছে না। এদের অবলম্বন শুধু একটি। সুতরাং আর বড় অবলম্বনটি হচ্ছে সরকার এবং সরকারের বড় অবলম্বন হচ্ছে এনসিপি। যদি বিশ্বাস না করেন তাহলে বাংলাদেশ সরকারের ফেসবুকের চিফ অ্যাডভাইজারের যে পেজ আছে সেখানে দেখেন যে চিফ অ্যাডভাইজার কাদের সাথে ছবি তুলে কাভার ফটো করে রেখেছেন। সেটা দেখলেও বুঝতে পারবেন যে নির্বাচনের ডেট কারা দেবে।
ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি নির্বাচন কমিশন নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের চারপাশে যারা আছেন বা যারা তার নিয়োগকর্তা? ধন্যবাদ সবাইকে।